আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এপার স্বাধীন পাটোয়ারি 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হিসাব বিজ্ঞান প্রভাষক হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি। বর্তমানে কর্মরত আছি প্রভাষক হিসাব বিজ্ঞান কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রাক্তন প্রভাষক সোনার বাংলা কলেজ, কুমিল্লা। আজকে আমরা ক্লাস করব দায় নিয়ে। গত ক্লাসে আমরা সম্পদ সম্পর্কে আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা আলোচনা করব দায়। আসলে হিসাব বিজ্ঞান জানতে হলে হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা নিতে হবে। হিসাব সমীকরণের যে 6টা আইটেম, সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 6টা আমাদের ভালো মতো জানতে হবে। আর আমার এখনকার ক্লাস হচ্ছে এই সিরিয়ালের 6টা, আর এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল জিনিস। এগুলো চিনলে জাবেদা মুখস্থ করতে হবে না। জাবেদা আসলে মুখস্থের বিষয় না, জাবেদা হচ্ছে বোঝার বিষয়। আর এই সম্পদ, দায়গুলো চিনলে অবশ্যই তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর এগুলোই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল বেসিক বা মূল ভিত্তি, এটার উপরে হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে। হিসাব সমীকরণ এবং দুতরফা দাখিলা পদ্ধতি ভুলার কোনো সুযোগ নাই। আর এটা শিখতে হলে অবশ্যই আমাদের এরই মধ্যে একটা আইটেম হচ্ছে দায়। গতকালকে আমরা আলোচনা করছি সম্পদ, আজকে আমরা দায় নিয়ে আলোচনা করব। দায়কে ইংরেজিতে লাইবিলিটি বলে। এখন আমরা জানবো দায়ের সংজ্ঞা। কোন প্রতিষ্ঠানের সম্পত্তির উপর উক্ত প্রতিষ্ঠানের মালিক ও বাহিরের পক্ষে যে দাবি থাকে তাকে দায় বলে। কোন প্রতিষ্ঠানের যে সম্পদ আমরা দেখতে পাচ্ছি, গত ক্লাসে আমরা সম্পদ চিনাইছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে সম্পদ আগের ক্লাসটা করে আসবা। তো কোন প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিক পক্ষ এবং অন্য যে কারো যে দাবি থাকে তাকে দায় বলে। আমরা জানি দায় দু প্রকার, একটা হচ্ছে অন্তর্দায় আর একটা হচ্ছে বহির্দায়। এখন আমরা আসি অন্তর্দায়। অন্তর্দায় কি? কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক বা মালিকদের কাছে যে পরিমাণ অর্থ দেনা থাকে তাকে অন্তর্দায় বলে। আসলে ব্যবসা প্রতিষ্ঠান যখন তার মালিক বা মালিকদের কাছে যে পরিমাণ দায় বা যে পরিমাণ দেনা থাকে বা তাদের যতটুকু দাবি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা মালিক পক্ষের যে দাবি থাকে তাকে বলা হয় অন্তর্দায়। যেমন আমরা জানি মালিকদের দাবি হচ্ছে মূলধন, মালিক যা দিবে তা মূলধন। সঞ্চিতি হচ্ছে যেটা ভবিষ্যতে খরচ করতে হবে, এর জন্য এছাড়াও আমরা সঞ্চিতির জন্য আলাদা ক্লাস তৈরি করব। তারপর হচ্ছে অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা হচ্ছে আসলে মুনাফার একটা অংশ রেখে দেওয়া হয়, এটা বন্টন করা হয় না, এটা কে নেয়? মালিক পক্ষ নিয়ে যাবে। তাহলে এই যে সঞ্চিতি, মূলধন এবং অবন্টিত মুনাফাটা হচ্ছে কি মালিকের দাবি, মালিক প্রতিষ্ঠানের এইগুলা দাবি করবে, আর এটাই হচ্ছে কি অন্তর্দায়। এখন আমরা জানবো বহির্দায় সম্পর্কে। কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছাড়া বাহিরের যে কোনো পক্ষের কাছে যে দায় থাকবে তাকে বহির্দায় বলে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা মালিক পক্ষ ছাড়া অন্য যে কারো কাছে যে দায় থাকবে তাকে বহির্দায় বলে। আর আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দায় বলতে সাধারণত বহির্দায়কে বোঝাই। দায় বলতে সাধারণত বহির্দায়কে বোঝায়, বুঝছি। আর অন্তর্দায় হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা ওইখানে আরো অনেক কিছু অ্যাড আছে, এটা আমরা আস্তে ধীরে বুঝবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে বহির্দায়, তাহলে বহির্দায় আমরা বুঝলাম মালিক বা মালিক পক্ষ ছাড়া অন্য কারো কাছে যে দায় হয়। সাধারণত ব্যবসা পরিচালনা করতে গেলে যে দায়গুলো তৈরি হয় ওইটা হচ্ছে বহির্দায়, এবং এটা অবশ্যই মালিক বা মালিক পক্ষের বাহিরের কারো কাছে হবে। আর এটাই ব্যবসার মূল দায়, এটাকেই আমরা দায় বলে চিহ্নিত করি। যেমন প্রদয় হিসাব, প্রদয় বিল, গৃহীত ঋণ, বকেয়া খরচাবলী। প্রদয় হিসাব, প্রদয় বিল, গৃহীত ঋণ এবং বকেয়া খরচাবলী ইত্যাদি। এছাড়াও অনেক দায় আছে, আমরা জানবো আস্তে আস্তে। তো আমরা বহির্দায় দেখলাম, আমরা কি কি শিখলাম? প্রথমত আমরা দায় শিখলাম। দায় প্রধানত দু প্রকার, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে বহির্দায়। অন্তর্দায় হচ্ছে মালিক বা মালিক পক্ষের যে দাবি থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, ওইটাকে বলা হয় অন্তর্দায়। আর বহির্দায় হচ্ছে মালিক ছাড়া বা মালিক পক্ষ ছাড়া অন্য কারো কাছে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে দায় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বহির্দায় বলে। এবং আসি আমরা এখন প্রতিষ্ঠানের বহির্দায় দুই প্রকার। এখন আমরা আসি সাধারণত দায় বলতে বহির্দায় বোঝায়, এবং প্রতিষ্ঠানের বহির্দায় কয় প্রকার? দুই প্রকার। তো এর মধ্যে একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে চলতি দায়, আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। একটা হচ্ছে চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। তো এখন আমরা আসবো আগে চলতি দায় কি। যে সকল দায় দেনা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমরা দায় দেনা তৈরি হয়, তো কিছু দায় দেনা আছে যেটা 1 বছর সর্বোচ্চ অথবা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয়, তাকে বলা হয় চলতি দায়। তাহলে আমরা বুঝছি তো, যে সকল দায় দেনা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয় তাকে চলতি দায় বলে। যেমন প্রদয় হিসাব, প্রদয় বিল, অগ্রিম বীমা। যেমন প্রদয় হিসাব, প্রদয় বিল, অগ্রিম বীমা, বকেয়া খরচ, ব্যাংক জমা অতিরিক্ত ইত্যাদি। আসলে একটু দেখেন, প্রদয় হিসাব, প্রদয় বিল, এগুলো আসলে বকেয়া, ধারে কোনো কিছু ক্রয় করলে এগুলো 1 বছর রাখা যায় না, 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয়। তারপরে হচ্ছে অগ্রিম আয়। আয়টা আমরা যদি কারো কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নেই, এটা আমাদের 1 বছরের আগে দিয়ে দিতে হবে বা কাজ করে দিতে হবে। বা বকেয়া খরচাবলী, আমরা যদি কোনো খরচ করি টাকা না দিয়ে, তাহলে একটা দায় সৃষ্টি হয়। হ্যাঁ, তো এটা এগুলা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয়। তাহলে আমরা বুঝলাম যেই খরচটা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে, বা যে দায়টা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয় তাকে বলা হয় চলতি দায়। আচ্ছা,
তো আমরা জানি আমরা চূড়ান্ত হিসাব যখন করি তখন আমরা লিখি ক্রেডিট পাশে, হ্যাঁ, বা সম্পদের পরে আমরা আর্থিক অবস্থার বিবরণীর লাস্টে লিখি কি দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব। ওইদিকে দুইটা দায় যায়, কি যায়? দুইটা দায় যায়। আমরা গত ক্লাসে দেখছিলাম সম্পদের তিনটা যায়, কি চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর দায়ের ক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা দায় থাকবে? দুইটা দায়। একটা হচ্ছে চলতি দায়, চলতি দায় সম্পর্কে জানবো, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা এই দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে জানবো। 1 বছরের অধিক সময়ের পরে, মানে দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের বেশি সময় বা 1 বছরের অধিক সময় পরে যে দায় দেনা পরিশোধ করতে হয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে। সাধারণত 1 বছরের কম সময়ে যে দায় দেনা পরিশোধ করতে হয় তাকে বলা হয় চলতি দায়। আর 1 বছরের বেশি সময় পর্যন্ত বা 1 বছরের বেশি সময় পরে যে দায় দেনা পরিশোধ করতে হয় তাকে কি বলা হয়? চলতি দীর্ঘমেয়াদী দায় বলে। তবে মাথায় রাখবেন 1 বছর যদি থাকে তাহলে এটা কিন্তু চলতি দায়, আর 1 বছরের বেশি হলে যাই হবে দীর্ঘমেয়াদী দায়। 1 বছর বা তার কম হইতে হবে চলতি দায়, আর 1 বছরের বেশি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এখন আসেন, যদি 1 বছর হয় তাহলে এটা চলতি দায়। আচ্ছা, দীর্ঘমেয়াদী দায় যেমন হচ্ছে ঋণপত্র। আসলে আমরা যখন একটা ঋণপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করি এটা আসলে 1 বছর বেশি। যেমন শেয়ার, বড় বড় কোম্পানিটা শেয়ার কিনে যেভাবে, শেয়ার বিক্রি করে যেভাবে, একইভাবে ঋণপত্র বিক্রি করে ঋণ গ্রহণ করে, এটা কিন্তু 1 বছরের জন্য, 1 বছরের বেশি সময়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। বন্ধকি ঋণ, আসলে আমরা যখন কোনো কিছু বন্ধক দেই, বন্ধক দিয়ে, যেমন আমাদের গ্রামে প্রচলিত আছে যে মহিলারা স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নেয়। এটা সাধারণত যখন এটা কতদিন হবে, যে কোনো বন্ধক দিয়ে অনেক দিনের জন্য বন্ধক দেয়। কারণ 1-2 দিন, 1 মাসের জন্য মানুষ এমনি ঋণ নেয়, কিন্তু অনেক দিনের জন্য হলে কি দেয়? বন্ধক দেয়। আর বন্ধকি ঋণটা অনেক দিনের জন্য। ব্যবসা যে বন্ধকি ঋণ নেয় এটা 1 বছরের বেশি সময়, এটাকে দীর্ঘমেয়াদী দায় বলা হয় বা ধরা হয়। এবং হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক জমা, ব্যাংক ঋণ, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ। দেখেন আমরা দেখছি ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে কি চলতি দেয়। ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে এটা আমি যা জমা রাখছি তার থেকে বেশি তুলছি, মানে ব্যাংক থেকে ঋণ নিছি, এটা কিন্তু 1 বছরের ভিতরে পরিশোধ করে দিব, বা আমি পরবর্তীতে ব্যাংকের যে টাকাটা রাখবো এখান থেকে তারা কেটে ফেলবে। ঠিক আছে। আর দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ হচ্ছে যেটা হচ্ছে 1 বছরের বেশি সময় ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নেয়, যেমন 5 বছর 10 বছরের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নেয়, ওইটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে আমরা দায়ের অ্যানালাইসিস করলাম। আমরা গত ক্লাসে, তোমরা যারা দেখো নাই, গত ক্লাসটা দেখে নিবা আমার ফেসবুক পেজ শাথিল স্যার SATHIL SIR স্যার, এবং আমার ইউটিউব চ্যানেলও SATHIL SIR স্যার, শাথিল স্যার দিয়ে সার্চ দিলে পাবা। এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, আমার এখানে প্লে লিস্ট অনুযায়ী সকল বিষয়ের পড়াশোনা থাকবে। তো তোমরা যারা সম্পদের ক্লাস করো নাই অবশ্যই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে বিগত ক্লাসটা দেখে নিবা। আজকে এ পর্যন্তই। তো সবার জন্য শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।